মোবাইলটি সামনে বসিয়ে মেয়েটি কি যেন করছে, মুখে আর কপালে ঘাম, কেমন যেন উত্তেজিত হয়ে মেয়েটি আহ করছে। সে 100। রাত 3টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লি শব্দ আসছে। এই দিনে বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাহিরে গেছে। ড্রয়িং রুমে বসে বসে ক্রিকেট খেলা দেখছি। তখনই ভাবির রুম থেকে সব অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম, দরজার সামনে দাঁড়ালাম আর কান দিয়ে শুনতে লাগলাম। ভাবির বয়স 28 হবে, এখনো বাবু হয়নি। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। ভাবি আরো জোরে চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞাসা করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে এত রাতে তার রুমে আসলে। কিন্তু আর ভয় পেলাম না, সোজা ভাবির দরজা খুললাম। দরজাটা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। ভাবির নিজের কাপড় নেই। আমি একটা কাশি দিলাম, আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগলো। আমি খাটের পাশে যেতেই ভাবি কাপড় ঠিক করে বলল, রোহান তুমি কেন এসেছো? আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এজন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারিনি। ভাবি উঠে আমার কাঁধে হাত রেখে বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছো এটা কাউকে বলো না। আচ্ছা ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? আচ্ছা বলো, আপনি এই যে কাপড় ছাড়া হাতে মোবাইল ছিল, আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলেছো, তাহলে তোমার কাছে কিছু লুকোবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও রোহান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দিবে? আচ্ছা ঠিক আছে ভাবি, বলুন, তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব? আর আপনি তো সবই জানেন, যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলেছো। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তোবা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না। বিভিন্ন লোকে নানান ধরনের কথা বলছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে রোহান ভাবির রুম থেকে বের হয়ে আসে। রোহান রুমে এসে খাটে আধ হেলান দিয়ে এসব ভাবছে। আর কিছুক্ষণের মধ্যেই ভাবি রোহানের রুমে এসে তাকে একটা কথা বলল। কথাটা এমন ভাবে বলল রোহান না করতে পারলো না। দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। অন্যায় নয়, আমি কিচ্ছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না, তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। রোহান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারপর ভাবি রোহানকে খাটে ফেলে দেয়। তাদের মধ্যে যা হচ্ছে আপনি দেখে কি করবেন। কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার। কিন্তু সেটা ভাবি আর বলেনি। বাড়িতে সবাই সে খুশি ভাবিকে নিয়ে। মা ভাবিকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী বৌমা, তুমি কোনো ভারী কাজ করবে না কিন্তু। বাবা বলল, বৌমা একটা লিস্ট করে আমাকে দাও, তুমি কি কি খেতে চাও সবকিছু নিয়ে আসবো আজকে। কত বড় সুখবর দিলে জানো না তুমি। মা আর বাবা কত খুশি। কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি ভাবির সামনে গিয়ে কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবি দাবি করে এই বাচ্চাটার বাবা যেহেতু আমি এবং আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করে বলল, প্লিজ রোহান, এই বাচ্চার বাবা যে তুমি, এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেকদিন পর আমাদের একটা বাচ্চা আসবে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা বলতে না পারে, সবাই যাতে জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। রোহান ঠিক আছে ভাবি বলে সেখান থেকে চলে আসে। রোহানের বড় ভাই রাজু ব্যবসার কাজে একটু বাইরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছালো তখন সে খুবই আতঙ্কে পড়ে, কারণ রাজু জানে তার কখনো বেবি হবে না। কারণ সমস্যাটা আমার ছিল, এটা আমি কাজলকে কখনো স্বীকার করিনি। আমি কাজলকে অনেক ভালোবাসি, যাতে সে আমাকে ছেড়ে চলে না যায়। যাক, বাড়িতে গিয়ে দেখি কি হয়। ভাইয়া বাড়িতে ফিরল। সবার মুখে হাসি থাকলেও ভাইয়ার মুখে কোনো হাসি নেই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? ভাইয়ার চেহারা অন্ধকার দেখে সবাই অবাক হয়ে যায়। ভাইয়া সোজা রুমের দিকে চলে যায়। ঘরে ঢুকেই ভাইয়া ভাবিকে ডাক দিল যে দ্রুত আমার রুমে এসো। ভাবি দৌড়ে আসে রুমে। হ্যাঁ বলো, তুমি কবে এলে? তোমাকে যা জিজ্ঞাসা করবো সত্যি বলবে। হ্যাঁ বলো, এই বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছি ভাইয়া কি বলে। ভাবি একই কথা বলে যাচ্ছে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখনই বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে? সত্যি করে বলো তো। তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায় আর তখন ভাবি কিছু বলতে পারে না। আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এটা কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারেনি আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে। ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রয়েছি রুমের পাশে, তাদের রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি। ভাইয়া আরো রেগে যাচ্ছে। আর এরই মধ্যে ভাইয়ার মুখে যা আসছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করলো। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম, আমি যখনই তাদের রুমে যাব, আমি এখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো। তখনই আমার মা ডেকে উঠলো, রোহান। ডাক শুনে আবার মায়ের রুমের দিকে চলে গেলাম। মায়ের পাশে গিয়ে বসলাম। বাবা রোহান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, ডাক্তার ডেকে একটু দেখাবি বাবা? আমি আর দেরি না করে ডাক্তারকে কল দিলাম। আমার আম্মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মাঝে প্রায় অসুস্থ হয়ে
পড়েন। মাকে ড্রয়িং রুমের সোফায় বসানো হলো। ডাক্তার আমার মাকে ভালো করে দেখে বলল, আপনি বেশি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মা তখনই বলে উঠলেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহর অশেষ রহমত, আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারবো। এটা তো খুশির সংবাদ। দোয়া রইল আপনাদের পরিবারের জন্য। এরই মধ্যে ভাইয়ার রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে এসো। ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। ভাইয়া আম্মার কাছে এসে পাশে বসে বলল, কি হয়েছে আম্মা, তোমার কি রকম লাগছে? আমি ঠিক আছি বাবা, খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তাই হয়তো। কেন এত খুশি হয়েছো তোমরা, সেটা বলবে তো? বাবা বলল, কেন, তুই জানিস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছি। মা হেসে বলল, দেখো পাগল ছেলের কাণ্ড দেখো, তুই বাবা হতে চলেছিস আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখনই কিছু বলতে যাবে, কিন্তু বাবা মায়ের কথা চিন্তা করে আর কিছু বলল না। বাবা একই কথা বলতে লাগলো, আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। একটা নাতির জন্য কত মানুষের কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথাটা শুনেছে। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন, কিন্তু প্রকাশ করছেন না। আবার কিছু বলতে যাবেন, তখনই দেখে ভাবি পর্দার আড়ালে সবটা দেখছে। ভাইয়ার চেহারায় বেশ রাগ। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, সত্যটা কি উন্মোচন হবে নাকি আরো খারাপ কিছু অপেক্ষা করছে দেবর ভাবির জন্য? সবটা দেখবেন দ্বিতীয় পর্বে। মনে রাখবেন, গল্পের বেশি ভিউ আর শেয়ার না হলে আমরা পরের পার্ট নিয়ে আসি না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।